নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন কুয়াশার লেখা মৃত্যুকামী ভাইপার। জগতের মানুষগুলোকে দেখলে আমার হাসি পায়। এরা অবোধ, অকৃতজ্ঞ এবং স্বার্থপর। এদের ভালো করতে যাওয়া মানে নিজের সর্বনাশ করা। পথের একটা কুকুরকে যদি এতটুকু দয়া দেখাও, তাহলে দেখবে সে তোমার পিছনে পিছনে ছুটছে। সে হবে তোমার আজ্ঞাবহ এবং বিশ্বস্ত বন্ধু। আর মানুষ, বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও এরা কৃতজ্ঞ। এদের ভালো যে করবে তার পিছনে এরা ছুটবে খড়গহস্ত হয়ে। তাই ভাবি মানুষের উপকারের জন্য, তাদের অমর করবার জন্য আমার যে কর্ম, প্রেরণা এবং বুদ্ধি ব্যয় করলাম, তা সবই বুঝি ব্যর্থ হলো। মানুষকে আমি ভালোবাসি। মানুষের রোগ শোক সইতে পারিনে বলেই তাদের অমর করতে চেয়েছি। কিন্তু আমার সাধনার পথে পদে পদে বাধা সৃষ্টি করছে এই মানুষ জাতটাই। মানুষ করল ষড়যন্ত্র। চাইলে তারা আমাকে সরিয়ে ফেলতে পারে এই পৃথিবী থেকে। আমার চিন্তাধারাকে কেউ বুঝল না। সবাই বলছে আমি নাকি পাগল, খুনে ডাক্তার। আরে বাপু, লক্ষ লক্ষ মানুষকে বাঁচাবার সাধনায় যে ব্রতী হয়েছি, সে যদি তার এক্সপেরিমেন্টের জন্য 2-4 জন লোক খুন করেই ফেলে, তাহলে কি এমন ক্ষতি তাতে? আমি নাকি একটা পাকা শয়তান, ক্রিমিনাল। রেখে দাও তোমাদের আইন তোমাদের কাছে। আমাকে যারা খুন করেছিল প্রায় তিলে তিলে, কই তাদের তো তোমরা কেউ খুঁজে বের করে শাস্তি দিতে পারলে না। তোমাদের আইনের ফুটো দিয়ে তারা সহজেই বেরিয়ে গেল বলেই না আমি এদের বিচার করছি। আমি আজ আমার খুনে বন্ধুদের বিচারক, তোমরা করবে আমার বিচার। হাসি পায় সেসব কথা চিন্তা করলে। প্রতিশোধ আমি নিয়েছি। শেষ করেছি সবগুলো ষড়যন্ত্রকারীকে নিজে হাতে। এখন শুধু একটা বাকি রয়েছে, ডাক্তার মিত্র। তুমি বেঁচে গেছো ভাগ্য বলে। এবার আর অনুচরদেরও বিশ্বাস করছি না। এবার তোমার মৃত্যুবান আমি নিজে হাতে ছুড়ব। পৃথিবীর কোনো শক্তিই পারবে না তোমাকে রক্ষা করতে। তুমি মরবে, তোমাকে মরতেই হবে। কিন্তু ডাক্তার মিত্রকে ক্ষমা করা যায় না। জীবনে সে অনেক দুঃখ পেয়েছে। একমাত্র মেয়ে তার লীলা। হ্যাঁ, সে তো তার পিতার বক্ষ শূন্য করে চলে গেছে। প্রতিশোধ, এটি হলো প্রকৃতির প্রতিশোধ। এ হতেই হবে, না হয়ে উপায় নেই। ডাক্তার, তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাই তোমার উপর হঠাৎ কেন জানি না মনটা আমার খুবই ক্ষমাপ্রবণ হয়ে উঠল। তোমাকে ক্ষমা করব? না না, তা হতে পারে না, কিছুতেই না। এ কি, আমার মন এত দুর্বল হয়ে উঠল কেন? ক্ষমা করতে তো শেখেনি ভাইপার। তার লকলকে জিভের মাঝে রয়েছে মৃত্যু দেবতার হাতছানি। তার চকচকে চোখের ভিতরে রয়েছে প্রতিহিংসার আগুন। ভাইপার কাউকে ক্ষমা করেনি, করবেও না। মিত্র, তোমাকে মরতেই হবে। তুমি প্রস্তুত হয়ে থাকবে, তোমার দিন ঘনিয়ে আসছে। আর বেশি দিন তুমি পৃথিবীর আলো বাতাসে বিচরণ করতে পারবে না। হ্যাঁ, দেখতে হবে ওই চতুর গোয়েন্দা সেলিমকে। হতভাগা আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তার বুদ্ধির কাছে হার মানতে হলো আমাকে। না, আর নয়। এই গোয়েন্দাকেও ধ্বংস করতে হবে। এ দেশ থেকে বিদায় নেবার পূর্বে গোয়েন্দা সেলিমকে শেষ করে যাব। ভাইপারের শেষ শিকার হিসাবে এর নাম লিখে রাখলাম আমার ডায়েরিতে। সেলিম নিশ্চয়ই কোনো সাহায্য পেয়েই বাইরের একটা বুদ্ধিমান লোকের কাছ থেকে, শুধু তাই না, এ লোকটি নিশ্চয়ই কোনো গুপ্ত দলের সর্দার এবং তার অধীনে অনেক লোক সংঘবদ্ধভাবে কাজ করে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কে সেই ব্যক্তি? ছদ্মবেশী ভাইপার তার ডায়েরি লেখা সমাপ্ত করে উঠে দাঁড়ালো। একটি মফস্বল টাউনে সে গা ঢাকা দিয়ে গোয়েন্দা পুলিশের দৃষ্টির বাইরে রয়েছে। একখানা একতলা বাড়ির একটি স্বল্পালোকিত কক্ষে ভাইপার পায়চারি করছে। পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে এসেছে রাঙানগর থেকে। আজ পর্যন্ত কেউ তার খোঁজ পায়নি, এমনকি তার অনুচররাও নয়।
এখানে সে ডাক্তার হীরেন রায় বলে অনেকের কাছেই পরিচিত। ডাক্তার হীরেন রায় পূর্বে মুঙ্গেরে ডাক্তারি করত। সেখানে প্লেগ রোগে তার স্ত্রী ও শিশুপুত্রটি মারা যাবার পর সে পালিয়ে এসেছে বাংলাদেশে। এখন সে এই ছোট্ট মফস্বল শহর বীরগঞ্জেই রয়ে গেছে এবং যতদিন বেঁচে থাকবে এখানকার গরিব দুঃখীদের সেবা করবে। ডাক্তার হীরেন রায়কে সবাই শ্রদ্ধা করে এবং অসুখ বিসুখে সবসময় তাকে ডাকা হয়। বহুদর্শী এই ডাক্তার সবার সাথেই ভালো ব্যবহার করে এবং তার চিকিৎসাতে নাকি মরা রোগেও বিছানা থেকে উঠে বসে। এই হলো জনশ্রুতি। হীরেন রায়ের মনটা মোচড় দিয়ে উঠল। সে ক্রমাগত পায়চারি করে চলেছে। আলোক শিখা মৃদুতর। ঘরের মাঝে একটা নিঃসীম স্তব্ধতা, থমথমে ভাব। আর কতকাল চলবে এমনি করে? সে যেন হারিয়ে ফেলেছে তার একক সত্তাকে। একটা দেহের মাঝে যেন বাসা বেঁধেছে দুটো তিনটে বিভিন্ন চরিত্রের মানুষ। একজন বলছে বঞ্চিত করবে কেন নিজেকে, পৃথিবীর রূপ রস যুক্ত করে গ্রহণ করো। আর কতকাল ইচ্ছার বিরুদ্ধে রুদ্ধ করে রাখবে তোমার শাশ্বত প্রেমকে? নারীর ভালোবাসায় পূর্ণতর হোক তোমার মহান জীবন। তুমি ঘর বাঁধো, সংসারী হও। আরেকজন প্রচণ্ড ধমক দিয়ে বলে উঠছে, না, ঘর বেঁধো না তুমি। নারী ছলনাময়ী, তুমি একটা প্রতিভা। বিশ্বের প্রগতির পথে মানবের কল্যাণে তুমি উৎসর্গ করবে তোমার জীবনকে, জীবনের মহামূল্যময় মুহূর্তগুলোকে। একটা নারীর সংস্পর্শে এসে তুমি তুচ্ছ হয়ে যাবে, তোমার প্রতিভা নষ্ট হবে, এ অসহ্য। বিশ্বাস করো না মেয়েদের। ওদের লাস্যময়ী দেহভঙ্গিমায় রয়েছে চিরন্তন কামনা, চোখের চাউনিতে রয়েছে মোহ। পতঙ্গের মতো পুড়ে যাবে তুমি। দূরে থাকো ওই আগুনের সান্নিধ্য থেকে। বাধা পড়ল সহসা দুটো পরস্পর বিরোধী মানব চরিত্রের চিন্তাধারায়। বাইরে অবিরাম দরজা ধাক্কানোর শব্দ। কে যেন পাগলের মতো বকে চলেছে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। হীরেন ডাক্তার দরজা খুলে প্রশ্ন করল, কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? বড় গরিব মানুষ ডাক্তারবাবু, বইয়ের অবস্থা খুব খারাপ, শিগগিরই চলুন। ডাক্তারি ব্যাগটা গুছিয়ে নিয়ে হীরেন রায় চলে গেল লোকটার সাথে। মানুষের ঘন বসতি ছেড়ে লোকটা এগিয়ে চলেছে অন্যদিকে। ডাক্তার প্রশ্ন করে, আর কত দূর? এই তো এসে গেছি ডাক্তারবাবু, একটু পা চালিয়ে চলুন। একটা পোড়ো বাড়ি। পুরনো দালানের অনেক দেয়াল ভেঙে পড়েছে। ফাটা দেয়ালে আসন করে নিয়েছে দু চারটে ছোটখাটো বট পাকুড়ের গাছ। ডাক্তারের কেমন যেন সন্দেহ হল, এই পোড়ো বাড়িতে মানুষ থাকে? অসম্ভব। ডাক্তার লৌহ মানব, জীবনে সে অনেক বিপদে পড়েছে। অজানা বিপদকে আলিঙ্গন করতে সে আনন্দ পায় সবচেয়ে বেশি। কিন্তু তবুও তার সন্দেহাতুর চিত্ত সহসা বিদ্রোহী হয়ে উঠল। হীরেন রায় দাঁড়িয়ে প্রশ্ন করল, ব্যাপার কি হে, এই পোড়ো বাড়িতে আবার মানুষ থাকে নাকি? লোকটা হাসল। অন্ধকারে তার মুখের অভিব্যক্তি দৃষ্টিগোচর হল না। সে বলল, হে ভয় ফেলেন ডাক্তারবাবু, আমি দিন মজুর, বাড়ি ভাড়া করবার পয়সা জোটে না। এই ভাঙা বাড়িটাতেই থাকি। ওই যে ঘরটায় আলো দেখা যাচ্ছে, ওখানে রয়েছে আমার বউ, মুটির মা। ঘরের ভেতরে একটা প্রদীপ জ্বলছে নিবু নিবু হয়ে। রোগিণীর জীবনদীপের প্রতীক যেন অতি। মৃত্যু দেবতার ঝোড়ো নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে চলেছে ওই দ্বীপটা। নিবি নিবি করেও নিভছে না সেটি। মেঝের ধুলো পরিষ্কার করা হয়েছে। ঘরের একটা কোনায় রয়েছে একটি তক্তপোষ। জীর্ণ বিছানার উপর সাদা চাদরের অন্তরালে রয়েছে রোগিণী, একটা সদ্য মৃত লাশের মতো। অপর কোনায় একটি মাটির কলসি আর একটা অপরিষ্কার পিতলের গেলাস। ডাক্তার এগিয়ে গেল রোগিণীর দিকে। তক্তপোষের এক পাশটিতে বসে সে চাদরটা সরিয়ে ফেলল। মুখ দেখে চমকে উঠল হীরেন রায়। সুশ্রী একটি তরুণী যেন ঘুমিয়ে রয়েছে। মেয়েটাকে দেখে মনে হয় ভদ্র ঘরের মেয়ে।
অথচ সে এখানে। সন্দেহ দানা বেঁধে ওঠে ডাক্তারের মনে। রোগিণীর শিথিল হাতটা ডাক্তার নিজের হাতে তুলে পরীক্ষা করল নাড়ির গতি। নাড়ি নেই বললেই চলে, ভেরি ফিবল পালস। তরুণীর কনুইয়ের পাশটা ছড়ে গেছে, সামান্য রক্তক্ষরণ হয়েছে মাত্র। হাতের অন্যান্য 2-4টি জায়গায় বল প্রয়োগের সুস্পষ্ট চিহ্ন। ডাক্তারের মুখ গম্ভীর হয়ে উঠল। পকেট থেকে স্টেথোস্কোপ বের করে ডাক্তার বুক পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল আরেকবার। ছেঁড়া ব্লাউজের অবস্থা দেখে সে বুঝতে পেরেছে সবকিছু। তবুও সে পরীক্ষা করল, শুনল মনোযোগ দিয়ে হার্টবিট। খুবই ক্ষীণ সে শব্দ, হয়তো আর কিছুক্ষণ পরেই থেমে যাবে। মরা রোগীর চিকিৎসা হয় না হে বোকা ডাক্তার, কে যেন বিদ্রুপ করে উঠল পিছন থেকে। হিরেন রায় চেয়ে দেখল 3 লোক দাঁড়িয়ে আছে তার পেছনে। এর মধ্যে থেকে সুবেশধারী একজন বলছিল কথাগুলো। সে বলল, থাক, চিকিৎসা যে তুমি করেছো এটি আমার দরকার। রোগী তাহলে মারা গেছে কি বলো? ডাক্তারের অপরাধপ্রবণ মনে দোলা লাগলো। কথাগুলো শোনার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে তার কাছে। ভাইপার যেন মাথা চাড়া দিয়ে উঠতে চায়। এইসব ছোটখাটো বদমাইশদের সাজা দেবার জন্য তার জন্ম হয়নি। অনেক কষ্টে নিজেকে সংযত করে সে বলল, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। মনে হওয়াটাও কিছু না, সে মরেই গেছে। হ্যাঁ, এবার তোমার চিকিৎসা শুরু করো। চিকিৎসা? মরা রোগীর আবার চিকিৎসা কি? আছে, সব রোগেরই চিকিৎসা আছে। মরা রোগীর চিকিৎসা হলো ডেথ সার্টিফিকেট। তোমাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দিতে হবে। রোগীর তো আমি চিকিৎসাই করলাম না, তো আবার সার্টিফিকেট কেন? একে মেরে ফেলা হয়েছে। সেজন্যই তো তোমাকে ডাকা হয়েছে ডাক্তার। লিখে দাও যে রোগীর হয়েছে ন্যাচারাল ডেথ এবং তুমি তার চিকিৎসা করেছ। মিছে কথা আমি লিখতে পারবো না। টাকা পাবে, অনেক টাকা, 1000। ও টাকাতে আমার দরকার নেই। বটে? আচ্ছা দেখা যাক। মধু, ডাক্তারকে চিজটা দেখা। ডাক্তারের পাশে এগিয়ে এলো একটি লোক। দুশ্মনের মতো চেহারা তার। লোকটা একখানা চকচকে বাঁকা ছোরা বের করল। দৃঢ় মুষ্টিতে ছোরাটি চেপে ধরে সে বলল, সোজা আঙুলে ঘি ওঠে না, লিখে দে শালা, চটপট, নইলে দেব এক ঘায়ে শেষ করে। ডাক্তারের চেহারার পরিবর্তন কেউ লক্ষ্য করল না। দুর্ধর্ষ ভাইপার যেন উঁকি দিচ্ছে তার চোখের চাউনির ভিতর দিয়ে। এসব চুনোপুটিকে শায়েস্তা করা কয়েক মিনিটের কাজ, কিন্তু হয়তো আবার তাকে পালাতে হবে এখান থেকে। তার ভেতরকার শাস্তিপ্রিয় মানুষরা কিছুতেই এ ব্যাপারে সায় দিতে পারছে না। পরাজয় ঘটল ভাইপারের, জয় হলো সেই শান্তিকামী মানুষটার। সুবোধ বালকের মতো ব্যাগ থেকে প্যাটখানা বের করে হিরেন রায় লিখে চলেছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট। লেখার বেশি দূর অগ্রসর হল না। অকস্মাৎ কে যেন গভীর কণ্ঠে পিছন থেকে বলে উঠল, হ্যান্ডস আপ, নড়াচড়া করলেই গুলি খাবে, সাবধান। ডাক্তার তাকিয়ে দেখল মুখোশ পরা 3টি কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে একজন বলছিল কথাগুলো। হাতে তার একটা অটোমেটিক রিভলভার। ডাক্তারের পাশে যে ছোড়া হাতে দাঁড়িয়েছিল তার হাত থেকে খসে পড়ল ছোড়াখানা। এদের সর্দার বলল, কে তুমি? তোর জম, কথা বলিস নে, বদমাইশের চূড়ামণি, তোকে আমি নিজে হাতে সাজা দেব। এই তোরা সব বেঁধে ফেলে এদেরকে। একে একে সবাইকে বেঁধে ফেলল অপর 2জন মুখোশধারী। যে লোকটি ডাক্তার ডাকতে গিয়েছিল এবং যে ছোড়া হাতে দাঁড়িয়েছিল তারা দুজনেই মেঝেতে পড়ে রইল হাত পা বাঁধা অবস্থায়। ডাক্তারকে বাঁধতে যেতেই লোকটা বলল, না, ডাক্তারকে বাঁধিস না, ওর কোনো দোষ নেই। দুর্বৃত্ত দলের সর্দারকে ভালো করে বাঁধা হলো। মুখের ভিতরে রুমাল পরে দিয়ে তার দেহটাকে কাঁধে নিয়ে এগিয়ে চলল মুখোশধারীরা। যাবার সময় রিভলভারধারী বলল, ডাক্তার, তুমি পুলিশে খবর দিয়ে অপর দুটোকে ধরিয়ে দাও। বড়টাকে নিয়ে আমি চললাম, এর বিচার আমার আড্ডাতেই হবে। হ্যাঁ, আর শোনো, পারো যদি তো মেয়েটার সুচিকিৎসা করো।
অবশ্যই যদি তার বাঁচবার কোনো আশা থেকে থাকে। বিস্মিত হীরেন রায় চেয়ে থাকলো হাত পা বাঁধা দুর্বৃত্তগুলোর দিকে। তরুণীর দেহে একটা কোরামিন ইঞ্জেকশন দিয়ে সে ছুটে চলল থানার পথে। থানার ওসিকে সকল কথা বিশদভাবে বর্ণনা করল ডাক্তার হীরেন রায়। 3 জন কনস্টেবল সাথে নিয়ে ওসি তারক সান্যাল এসে হাজির হলেন অকুস্থানে। দেখা গেল তরুণীর শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরই হয়তো জ্ঞান ফিরে আসবে। তারক সান্যাল বললেন, হীরেন বাবু, এইকে নিয়ে এখন কি করা যায় বলুন তো? এর সুচিকিৎসা দরকার। রোগিনী সেরে উঠলে জবানবন্দি নিতে হবে। এখানকার হাসপাতালের যা অবস্থা, হাসপাতালে না পাঠিয়ে যদি অন্যভাবে, হ্যাঁ, যদি অনুমতি করেন তাহলে আমার বাসাতেই চিকিৎসা করতে পারি। একজন ভালো নার্সকে সবসময় রোগিনীর কাছে থাকতে হবে। আমার জানাশোনা একজন নার্স অবশ্যই আছে। তাই করুন ডাক্তার রায়, রোগিণীকে মরতে দেওয়া যাবে না মোটেই। এর সুচিকিৎসার ভার রইল আপনার ওপর। আমি একে আপনার চেম্বারে পাঠাবার ব্যবস্থা করছি। একখানা ঘোড়ার গাড়ি ডেকে আনা হলো। রোগিণীর শিথিল দেহ বয়ে নিয়ে চলল 2 জন কনস্টেবল। গাড়িতে করে রোগিণীকে পাঠানো হলো ডক্টর হীরেন রায়ের বাসায়। একজন কনস্টেবল গেছে ডক্টর রায়কে সাহায্য করতে। বাকি 2 জন মেঝে থেকে টেনে তুলল গুন্ডা 2 জনকে। এদের মধ্যে একজন কোট প্যান্ট পরা ভদ্রবেশী লম্পট, অপরজনকে দেহে ও পোশাকে খাঁটি গুন্ডা বলেই প্রতীয়মান হয়। পায়ের বাঁধন খুলে দিয়ে হান্টারের 2 ঘা বসিয়ে দিতেই তারা চেঁচিয়ে উঠল। মিস্টার সান্যাল বললেন, শালা লম্পট কাহেকা, কথা কি করে বের করতে হয় সে কায়দা আমার জানা আছে। থানায় গেলেই সব বের হয়ে যাবে। গুন্ডা 2 জনকে নিয়ে বীর দর্পে থানার দিকে পা বাড়ালেন ওসি তারক সান্যাল। আসামিদের জেরা করে বিশেষ কোনো ফল হলো না। লোকগুলো যেন বোবা বনে গেছে। পেটে বোমা মারলেও বুঝি এদের রা বেরোবে না। রেগে গেলেন ঝানু দারোগা তারক সান্যাল। তারকবাবু নিজের আবিষ্কৃত একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াতে পাকা শয়তানরাও কথা বলে। শুধু কথা নয়, মনে হয় যেন তাদের মুখের ভেতর চেপে রাখা কথার ঝড় বইতে থাকে। প্রক্রিয়াটা খুবই ফলপ্রসূ এবং তারকবাবু আসামির মুখ থেকে সত্য কথা বের করতে গিয়ে কোনোদিনই ব্যর্থ হননি। প্রসেসটা শুরু করা হলো প্রথমেই সেই ভদ্রবেশী গুন্ডাটার উপর। প্রসেসের গুতোয় অবশেষে সে একটি বিবৃতি দিল। তারকবাবু শুনে চললেন সে বিবৃতিটা। মাঝে মাঝে তিনি দরকারি কথাগুলো নোট করতে লাগলেন। আমার নাম শ্রী ভবতারণ ঘোষ, নিবাস নিশাপুর গ্রামে, জেলা বর্ধমান। ছোটবেলা থেকে আমি একটু ডান পিটে গোছের ছিলাম, তাই লেখাপড়া আমার বেশি দূরে এগোলো না। 2nd ক্লাস পর্যন্ত পড়ে দেবী সরস্বতীকে জবাব দিয়ে লক্ষ্মী পুজো শুরু করলাম। ইতিমধ্যে একটু চরিত্রদোষ ধরে গিয়েছিল নারী লোলুপ বন্ধু বান্ধবদের সাহচর্যে এসে। বাপমার মুখে চুনকালি মাখিয়ে একদিন ক্লিনলি কেটে পড়লাম ভাগ্যান্বেষণে। অনেক চেষ্টা করেও চরিত্র সংশোধন করতে পারলাম না। পাপের পথের আশ্বাদ যে পেয়েছে একবার, সে আর সাধু হবে কোন দুঃখে। আমিও আর ফিরতে পারলাম না। চলে এলাম কলকাতায়। ভিড়ে গেলাম একটা সঙ্গবদ্ধ লম্পটদের দলে। আমাদের ফিলোসফি ছিল খুবই সরেস। বাসনাকে বিসর্জন দেওয়া আমাদের কাছে মহাপাপ। ভোগ করাটা আমাদের কাছে স্বর্গপ্রাপ্তির ফার্স্ট স্টেপ। চিরকাল পড়ে এসেছি নারী ছলনাময়ী। একথা যে মিথ্যে সেইটি আমরা প্রমাণ করতাম। পুরুষটি ছলনাময় একথা কেবল জানতাম আমরা, এবং জানত সেই নারী যে আমাদের খপ্পরে একবার পড়ত। আমরা সম্ভোগে মেতে থাকতাম। শুধু তাই না, ধনী পুরুষদের ব্যভিচারে আমরা সাহায্য করতাম ভদ্রঘরের মেয়ের দালালি করে। আপনি প্রশ্ন করতে পারেন কি করে আমরা এটা করতাম। প্রসেস খুবই সিম্পল। আমরা আমাদের খদ্দেরের কাছ থেকে মোটা টাকা পেতাম এবং আমাদের সর্দারের আদেশ মতো প্রত্যেকে মেয়ে ভোলাবার কাজে নেমে যেতাম। এর জন্য যে ইনিশিয়াল খরচাপাতি হতো তা সর্দারকেই বহন করতে হতো। একজন বিরাট ধনীর সন্তান সেজে আমরা কোনো ভদ্রঘরের সুন্দরী কুমারী কন্যার সাথে আলাপ করতাম। আলাপের সময় আমাদের টোপ ফেলা শেষ হতো। এরপর শুরু হতো প্রেমাভিনয়। মেয়েদের সাইকোলজি আমাদের নখদর্পণে।
খেতাব লিখলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমরা ফ্রয়েডকেও ছাড়িয়ে যাব। যে বিদ্যা দিয়ে মেয়েজাতটাকে সহজে বশ করা যায় তাকে আমাদের দেশের শাস্ত্রে বলা হয় পটীয়সী বিদ্যা। অনেকে আবার বলে থাকেন যে তারা জানেন বশীকরণ মন্ত্র। মন্ত্রে আমরা বিশ্বাসী নই। এই 20th সেঞ্চুরির মেয়েরা মন্ত্রে বশ হবে না, এটা আমরা জানি। তাদেরকে মানুষে যতটা ভেড়া মনে করে তারা ততটা নয়। তাই মোক্ষমস্ত্র প্রয়োগ করি আমরা। সাইকোলজিক্যাল বেসিসে আমরা প্রয়োগ করি আমাদের পটীয়সী বিদ্যা। আমাদের 420 প্রেমে যখন মেয়েটা হাবুডুবু খাচ্ছে দেখতাম, তখনই আমরা জাল গুটিয়ে ফেলতাম। মেয়েকে ইলোপ করে কেটে পড়ি অন্যত্র। তাকে অবশ্যই আশ্বাস দেওয়া হয় যে তাকে আমরা বিয়ে করবার জন্যই ইলোপ করছি, কারণ আর সব দিক দিয়ে মিললেও বিয়ের অন্তরায়ে রয়ে গেছে আমাদের কাস্ট সিস্টেম। তরুণীও লক্ষ্মী মেয়েটির মতো আমাদের সব কথা মেনে নেয়। তাকে নিয়ে এসে তুলি আমাদের আড্ডায়। তারপর সে চালান হয়ে যায় আমাদের বড়লোক নারী পিপাসু খদ্দেরের কাছে। এ সময় আমাদের বলপ্রয়োগ করতেও হয় বাধ্য হয়ে। অনেক সময় অবাধ্য মেয়েদের প্রাণের ভয়ও দেখাতে হয় এবং তাদের ওপর অকথ্য পাশবিক অত্যাচারও করা হয়েছে। এই মেয়েটি এমনি একটা শিকার ছিল। একে যে কে এনেছে তা ঠিক বলতে পারলাম না। আমার উপরে শুধু ভার ছিল একে রাজি করাবার। আমাদের সর্দারের নাম আমরা কেউ জানি না। তাকে শুধু সর্দার বলেই জানি এবং প্রয়োজন মতো তার কাছ থেকে অর্থ পাই, ব্যাস। জীবনে অনেক মেয়ের সর্বনাশ করেছি। এদের মধ্যে কেউ মারা গেছে অত্যাচারে, কেউ খুন হয়েছে সর্দারের হুকুমে, কেউ বা আত্মহত্যা করেছে মানসিক অশান্তি এবং সতীত্বহানির জন্য। আর যারা বেঁচে রয়েছে তাদের মধ্যে অনেকেই ঘরে ফিরতে পারেনি, সমাজে স্থান পায়নি। বারবনিতাদের মধ্যে এরাই হলো হাই র্যাঙ্কার। কেউ কেউ আবার ঘরেও ফিরেছে সবকিছু লুকিয়ে ফেলে। বাপ মারা তাদের বিয়েও দিয়েছে এবং তারা হয়তো সুখেই ঘরকন্যা করছে। তবে এরকম স্ট্রং নার্ভওয়ালা বাপ মা আমাদের দেশে খুব কম। অধিকাংশ পিতামাতাই মেয়েকে আর ফিরিয়ে নিতে চান না, সমাজের কাছে মাথা কাটা যাবে বলে। আমি একজন 1 নম্বরের পাপী। সাজা হওয়া আমার খুবই উচিত, এবং সেটি যদি কয়েক বছর আগেই হয়ে যেত তাহলে হয়তো জেল ফেরত আমি এতদিনে ভালো ছেলে হয়ে যেতাম। যাক, এখন আপনার যা ইচ্ছে তাই আপনি করতে থাকুন। আমার বক্তব্যে আমি যা বলেছি তার মধ্যে এতটুকু মিথ্যে নেই। তারকবাবু বললেন, তুমি বললে তো অনেক বাজে কথা, ওসবেতে আমার খুব বেশি কাজ হবে না। এবার বলো দেখি তোমার সর্দারের নাম কি? সর্দারের নাম জানি না স্যার, এ কথা তো আপনাকে আগেই বলেছি। তবে তাকে দেখলে চিনতে পারব। তিনি মাঝে মাঝে চেহারা বদলান, অর্থাৎ ছদ্মবেশে আমাদের সাথে দেখা করে আদেশ দিয়ে থাকেন। আচ্ছা, তাহলে ওই মেয়েটির নাম কি এবং তাকে কোথা থেকে তোমরা ইলোপ করে এনেছো? দেখে তো মনে হয় মেয়েটি ভদ্রঘরের মেয়ে। ভদ্রঘরের মেয়ে নিয়ে আমাদের কাজ স্যার। তবে এ মেয়েকে বাড়ি থেকে বের করার ভার আমার উপর ছিল না। রমেন হালদার বলে একজন সহকর্মী একে ভুলিয়ে এনেছিল আড্ডায়। তোমাদের আড্ডা কোথায়? দিন 15 জন্য এখানে ছিল, এরপর যে কোথায় যাবে কে জানে। খদ্দেরকে তো একটা মুখোশ পরা লোক ধরে নিয়ে গেছে। এরপর আড্ডায় গিয়ে হয়তো দেখবো সব চিড়িয়া উড়ে গেছে, সাথে সাথে সর্দারও। সেই মুখোশ পরা লোক 3টেকে তুমি চেনো? কোনোদিনও দেখিনি স্যার। চেনা লোকের মধ্যে কেউ না, হয়তো সর্দারের কোনো রাইভাল টাইভাল হবে আর কি, অথবা সেই খদ্দের ভদ্রলোকের কোনো শত্রু হওয়াও বিচিত্র নয়। মুখোশধারীরা যে বদমাইশটাকে নিয়ে গেছে তাকে তুমি চেনো? চিনব না কেন স্যার, তিনি এখানকার একজন বিরাট ধনী লোক। বিপত্নীকে ভদ্রলোকের নাম সবার মুখে শোনা যায়। তিনি প্রচুর দান ধ্যান করে থাকেন। গরিব বিধবাদের জন্য একটা ছোটখাটো আশ্রমও খুলেছেন। এবার আশা করি চিনতে পেরেছেন এই কপট সাধুকে। অপর কন্যাটি অশিক্ষিত। শত পীড়নেও সে মুখ খুলল না। লোকটা যেন গন্ডারের চামড়া। তার এক কথা, কাউকে আমি চিনি নে, টাকা পাই, কাজ করি, মাঝে মাঝে একটু মজা লুটি। আমাকে একটা বোতল দিয়ে দেখুন, আমি আপনার জন্য সব কিছু করতে রাজি। তারক সান্যাল আশ্চর্য হয়ে গেলেন। শহরের মধ্যে যে মানুষটিকে সবাই করে শ্রদ্ধা, যার রয়েছে অগাধ অর্থ, তারই এই জঘন্য কীর্তি। অর্থ অধিকাংশ ক্ষেত্রেই মানুষকে পাপের পথে পরিচালিত করতে সাহায্য করে, তার কামনার আগুনেই ঘৃতাহুতি দেয়। চিন্ময় বোসকে কে না চেনে?
তার মতো দাতা কটা চোখে পড়ে। বিপত্নিক এই ভদ্রলোকের সংসারে কেউ নেই একমাত্র বড় মেয়েটি ছাড়া। সে মেয়ের বিয়ে হয়েছে এবং তিনি নাতি নাতনির মুখও দেখেছেন। তরুণী বিধবাদের জন্য চিন্ময় বোস খুলেছেন একটি বিধবা আশ্রম। সেখানে যারা বাস করছে তারা তাকে দেবতার মতো ভক্তি করে, অথচ এই দেবতাই হয়তো লোকচক্ষুর অন্তরালে কত আশ্রমবাসিনীর যে সর্বনাশ করেছেন সে খবর কে রাখে। হিরেন ডাক্তারের সুচিকিৎসায় এবং নার্সের সারারাত জাগা নিপুণ হাতের শুশ্রূষায় রোগিণী ধীরে ধীরে আরোগ্যের পথে এগিয়ে চলেছে। সেদিন সকালবেলা তারক সান্যাল এসে উপস্থিত হলেন হিরেন ডাক্তারের বাসায়। একবার রোগিণীকে চাক্ষুষ প্রত্যক্ষ করার পর এসে বসলেন ডাক্তারের ড্রয়িং রুম। তারকবাবু বললেন, ডাক্তারবাবু কেমন আছেন? পেশেন্ট বাঁচবে তো? ভাড়া কেটে গেছে, এবার সে সেরে উঠবে খুবই তাড়াতাড়ি। ভালো ওষুধের ব্যবস্থা করেছি। তাহলে আর কোনো চিন্তা নেই, কি বলেন? আমার একটা বিবৃতি নিতে হবে, সেটা কবে নাগাদ নেওয়া যাবে? দেখুন তারকবাবু, মেয়েটা একাধিক ব্যক্তির দ্বারা রেপড হয়েছে। এখানে দৈহিক ক্ষতির চেয়ে বেশি ক্ষতি হয়েছে তার মনের এবং নার্ভের। সেই জন্য আমি চিকিৎসা করছি শকের, এবং এসব ক্ষেত্রে শকেই রোগিণীর মৃত্যু হয়ে থাকে। এখন তাকে সম্পূর্ণ রেস্টে রাখতে হবে, তাই কোনো প্রশ্ন করা চলবে না। আরও 3-4 দিন যেতে দিন, একটু সুস্থ হলেই বিবৃতি নেবেন। তারকবাবু বিদায় নিলেন সেদিনের মতো। 4 দিন পর রোগিণী যখন বেশ খানিকটা সুস্থ হয়ে উঠল, তখন আবার তিনি এলেন তার খাতা কলম নিয়ে। রোগিণীকে যখন বিবৃতি দেবার জন্য অনুরোধ করা হলো, তখন সে বলে চলল তার ইতিবৃত্ত। নাম তার লাবণ্য। বাবা ছিলেন একজন ডাকসাইটে জমিদার। পিতামাতার মৃত্যুর পর কিশোরী লাবণ্য মানুষ হলো তার পিসিমার কাছে। বিধবা হবার পর একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে তার পিসিমা বাস করতে লাগলেন তার জমিদার ভাইপোর বাড়িতে। মায়ের মতো আদর যত্ন স্নেহ পেয়েছে লাবণ্য তার পিসিমার কাছ থেকে। হারুনজা গ্রামের সাবেক বাড়ি ছাড়াও উদয়পুর শহরে তাদের একটা ভালো আধুনিক প্যাটার্নের বাড়ি রয়েছে। লেখাপড়া যাতে করে ব্যাহত না হয় সেজন্য লাবণ্যের দাদা অনুপ কুমার তার গ্রামের বাড়ি ছেড়ে শহরেই বসবাস করছিলেন। অনুপ কুমার বিএ পাশ করে কাঠের ব্যবসা শুরু করেছেন। শহরের মধ্যে তাঁর ফার্মটাই বেশ বড় এবং বিখ্যাত। ম্যাট্রিক পাশ করবার পর লাবণ্য যখন আইএ ক্লাসে পড়ত, সেই সময় একদিন সে আলাপ করল অনুপ কুমারের একটি সুপুরুষ নতুন বন্ধুর সাথে। ভদ্রলোকটির নাম বিলাস রায়, চমৎকার লোক। কথাবার্তায় খাঁটি বাঙালি ভদ্রলোক, বড়লোকের ছেলে। নতুন একটা ফার্ম খুলবেন বলে বিলাস রায় সবসময় পরামর্শ নিতেন অনুপ চাটুর্যের কাছ থেকে। ধীরে ধীরে লাবণ্যদের বাড়িতে তার আসা যাওয়া খুবই ঘনীভূত হল। নতুন পরিচয়ের আড়ষ্টতা উবে গিয়ে চিরপরিচিতি এবং অন্তরঙ্গতার চাঁদ উঠল ঝিলমিলিয়ে। বহুদিন পর লাবণ্য যেন ফিরে পেল তার লেখাপড়ার মাঝে হারিয়ে যাওয়া সত্তাকে। দিগন্ত প্রসারী শুষ্ক মরুভূমির মাঝে সে খুঁজে পেল একটা ওয়েসিস। তৃষ্ণার্ত চোখের দৃষ্টিতে সে ওয়েসিসকে মনে হলো একটা স্বর্গ। ভালো লাগার সীমা পেরিয়ে গেল লাবণ্য। সে ভালোবেসে ফেলল বিলাস রায়কে। অবশেষে বিলাস রায় একদিন কথায় কথায় বলল, লাবণ্য, আমাদের এই পবিত্র প্রেমের পরিণতি যে কোথায় তা শুনলে তুমি হয়তো চমকে যাবে। কোথায় বিলাসদা? বিচ্ছেদ বেদনায়। কেন? তোমার আমার বিয়ে হবে না এবং আমি নিশ্চিত জানি এ বিয়েতে তোমার গার্জিয়ানের তরফ থেকে আপত্তি উঠবে। স্বামী হবার অযোগ্যতা আমার নেই, কিন্তু আমাদের মিলনের প্রধান অন্তরায় হলো আমাদের কাস্ট সিস্টেম। ব্রাহ্মণের মেয়ের বিয়ে হবে ব্রাহ্মণের সাথে, কায়স্থের সাথে সে বিয়েতে কোনোদিনই কেউ সম্মতি দেবে না। তাহলে এখন কি হবে বিলাসদা? একটা উপায় অবশ্যই আছে। কি সে উপায় বলুন না। সিভিল ম্যারেজ, কিন্তু এ বিয়েতেও তোমার দাদা সম্মত হবেন না। অতএব আমার সাথে তোমাকে গৃহত্যাগ করতে হবে। 18 বছর তুমি পেরিয়েছ, এজ অফ কনসেন্ট তোমার হয়ে গেছে। কোর্টে গিয়ে আমরা বিয়ে রেজিস্ট্রি করব। তোমার দাদা যদি কোনো মামলা করেন তবে সুবিধে করে উঠতে পারবেন না, প্রোভাইডেড তুমি আমার সপক্ষে সাক্ষ্য দাও।
লাবণ্য আর কিছু ভেবে দেখেনি। বিলাস রায়ের কথা সে সর্বান্তকরণেই বিশ্বাস করল। সে সময় দাদার প্রতি একটা বিজাতীয় ঘৃণায় তার সমস্ত চিত্ত পূর্ণ হয়ে গিয়েছিল। লাবণ্য তার ব্যক্তি স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য একটা বলিষ্ঠ পদক্ষেপের কথা ভাবতে লাগল। সে রাতের কথা আজও লাবণ্য ভুলতে পারবে না। অন্ধকার রাত, বাইরে কনকনে শীতের হাওয়া সনসন করে বইছে। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। লাবণ্যের প্রতীক্ষাকাতর চোখে একটা অদ্ভুত দৃষ্টি। হৃৎপিণ্ডের গতি গেছে বেড়ে, পা দুটো চঞ্চল হয়ে উঠছে অজানা পথে পাড়ি দেবার জন্য। সুটকেসটা সে দিনেই গুছিয়ে রেখেছিল। খান কয়েক কাপড় আর মায়ের কিছু গয়না এবং দাদার বাক্স থেকে চুরি করা কয়েকটা টাকার বান্ডিল সে সুটকেসে ভরেছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে একটা শীষ শুনতে পেয়ে লাবণ্য বুঝল যে বিলাস রায় তাকে ইঙ্গিত করছে। যাত্রার জন্য সে প্রস্তুত। এখন লাবণ্য এসে সঙ্গে ছুটলেই হয়। ঘরের মায়া কাটিয়ে লাবণ্য সংঘাতময় বাহির বিশ্বে এই প্রথম পদার্পণ করল। মনে তার উদ্দাম আশা, চোখের রঙিন স্বপ্নের আমেজ, জীবনকে কানায় কানায় পূর্ণ করে উপভোগ করবার দারুণ তৃষ্ণা। কলকাতায় এসে একটা হোটেলে ওরা বাস করল মাত্র 2 দিনের জন্য। তারপর চলে গেল গড়িয়াহাটা অঞ্চলে একটা ছোটখাটো ভাড়াটে বাসায়। এখানে এসে লাবণ্যের মোটেই ভালো লাগছিল না। বিলাস রায় প্রায় সমস্ত দিন কোথায় যেন টোটো করে ঘুরে বেড়াত। রাতের বেলা কতগুলো ভীষণ দর্শন লোক আসতো তার সাথে দেখা করতে। সে তাদের সাথে হেসে হেসে কথা বলতো এবং নিচু স্বরে কি যেন আলোচনা করত। লাবণ্য কিন্তু মোটেই এসব পছন্দ করত না। বিলাসকে জিজ্ঞেস করলে সে হেসে জবাব দিত যে লোকগুলো তার ফার্মে কাজ করে এবং তারা আসে তার কাছ থেকে বেতন নিতে। শুধু বেতনই নয়, মাঝে মাঝে তাদের অনেক উপদেশ দিতে হয় ফার্মের কাজকর্ম সম্বন্ধে। বিলাস রায় নাকি একটা রোড কনস্ট্রাকশনের ফার্ম খুলেছে। দিন 15 পর বিলাস রায় একদিন বলল, কলকাতা আর ভালো লাগছে না, চলো লাবণ্য, আমার এক বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। কোথায় সে বন্ধুর বাড়ি? বীরগঞ্জ নামে একটা মফস্বল শহরে। বন্ধু একজন উকিল মানুষ, তার সাথে পরামর্শ করে বিয়ের ব্যাপারটা সেরে ফেলা যাবে। একদিন সকালবেলা লাবণ্য ও বিলাস রায় বীরগঞ্জ স্টেশনে নামল। একজন ভদ্রলোক তাদের রিসিভ করলেন স্টেশনে। বিলাস পরিচয় করে দিল লাবণ্যর সাথে তার উকিল বন্ধুটির। ট্যাক্সিতে চেপে তারা শহরের একটি একতলা বাড়িতে এসে উপস্থিত হল। বাড়িতে মেয়ে ছেলে নেই। বিলাস বলল যে তার বন্ধুটি ব্যাচেলর। বিয়ে করতে বললে সবসময় জবাব দেয়, ওসব মেয়ে মানুষের হাঙ্গামা ভালো লাগে না ভাই, বেশ আছি একা। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আই এম নট ইন মুড। বিয়ে করতে হলে নাকি সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো মুড। মুডে না থাকলে বিয়ে করা চলে না। এই হলো বিলাস রায়ের উকিল বন্ধুটির থিওরি। সেদিন রাতে একটি অপরিচিত ভদ্রলোক এলেন বিলাস রায়ের বন্ধুর বাড়িতে। ভদ্রলোকটি সেই উকিল বন্ধুর পরিচিত এবং বিলাস রায়েরও একজন বহু পুরাতন বন্ধু। সবাই তাকে দাদা বলে ডাকত কলেজ জীবনে। পরিচয় হলো এবং চা পান শেষ করে বিলাস বলল, লাবণ্য, তুমি বসে বসে দাদার সাথে গল্প করো, আমি এক্ষুনি একটা তার করে আসি আমার ফার্মের ম্যানেজারের কাছে, খুবই দরকারি। রাত বেড়ে চলেছে। বিলাস রায় ফিরছে না। উকিল বন্ধুকেও আর একটিবারের জন্যও দেখা গেল না বাড়ির আশেপাশে। দুশ্চিন্তায় লাবণ্যের সারা অন্তর ভরে উঠল। দাদা বেশ রসিয়ে গল্প করলেন। তারপর হঠাৎ তিনি কতগুলো বিশ্রী ইঙ্গিত করে বসলেন। লাবণ্যের কাছে মোটেই তা ভালো লাগলো না। সে তীব্র প্রতিবাদ করল, কিন্তু কিছুক্ষণ পর দাদার মূর্তি দেখে লাবণ্য ভয় পেয়ে গেল। অসহায় লাবণ্যকে একা পেয়ে তিনি বল প্রয়োগ করে অপমান করলেন। লাবণ্য চিৎকার করতে গিয়েও পারেনি, কারণ সেই দুর্বৃত্ত তার মুখ চেপে ধরেছিল এবং শেষে তার মুখের ভেতরে একটা রুমাল পুরে দিয়েছিল। সেখানে লাবণ্য জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান ফিরে এলে সে দেখল যে সে শুয়ে রয়েছে একটি খাটে। তার পাশে বসে একটি নার্স সকাল সন্ধে তার পরিচর্যা করে চলেছে।
ধীরে ধীরে মনে হলো তার সব কথা। পুরনো স্মৃতি মনে হওয়ায় এ বাসাতে লাবণ্য আরও একবার জ্ঞান হারিয়েছে। হীরেন রায়ের সুচিকিৎসায় সে অনেকটা সুস্থ হয়েছে। তারকবাবু লাবণ্যের বিবৃতি গ্রহণ করে চলে গেলেন তার অফিসে। হীরেন রায় স্টেথোস্কোপ দিয়ে লাবণ্যর বুকটা পরীক্ষা করে বলল, আর কোনো চিন্তা নেই বোন, তুমি শিগগিরই ভালো হয়ে যাচ্ছ। আপনার এই দয়ের কথা কোনোদিনও ভুলবো না দাদা। জীবন ওসব বলতে নেই, এ তো দয়া নয়, এ যে ডাক্তারের কর্তব্য। আমার রোগী যদি সেরে ওঠে তবেই না আমার আনন্দ এবং আমার সকল পরিশ্রম ও ডাক্তারি বিদ্যার সার্থকতা। বৌদি কোথায় দাদা? তাকে তো দেখছি না। এককালে সবই ছিল লাবণ্য, কিন্তু প্লেগে সব মরে ফুরে গেল। প্লেগে মারা গেল? হ্যাঁ, বউ এবং একটি মেয়ে মাধুরী, দুজনেই মারা গেছে ওই রোগে। মুঙ্গেরে আগে প্র্যাকটিস করতাম, ওরা যখন আমাকে ছেড়ে চলে গেল তখন ওই মহামারীর দেশ থেকে পালিয়ে এসে এখানে বসেছি। আমি যদি আপনার এখানে থাকতে চাই দাদা, তাহলে আপনি রাজি হবেন? গড়রাজির কি আছে, কিন্তু তুমি এখানে থাকবে কোন দুঃখে? সম্পূর্ণ সুস্থ হলে তুমি উদয়পুরে তোমার দাদার কাছে চলে যাবে, আমিই তোমাকে রেখে আসবো সেখানে। তা হয় না, শুনলেন তো আমার সব কথা। আমি স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে এসেছি, এখন কোন মুখে আমি বাড়ি ফিরবো বলুন? এ বয়সে ভুলভ্রান্তি মেয়েরা একটু করেই বসে, কিন্তু ওসব খুব সিরিয়াস ভাবে নেওয়া উচিত না। যাক, তুমি বিশ্রাম করো, আমি তোমার দাদার সাথে একবার সাক্ষাৎ করে আসবো উদয়পুর গিয়ে। 1 সপ্তাহ পরের ঘটনা। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে হীরেন রায় বলল, লাবণ্য, আজ আমাকে উদয়পুর যেতে হচ্ছে, ফিরতে হয়তো রাত হয়ে যাবে, আমার জন্য তুমি চিন্তা করো না। উদয়পুর কেন যাবেন দাদা? কোনো কল আছে নাকি? না, তোমার দাদার সাথে একটু আলাপ করে আসি তোমার সম্বন্ধে। আমার এখানে আর তুমি কতদিন থাকবে লাবণ্য? তুমি যাতে করে উদয়পুরে থাকতে পারো তারই ব্যবস্থা করতে চললাম। হীরেন রায় তার ব্যাগটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হলো। একটা রিকশাতে চেপে সে সোজা গিয়ে হাজির হলো স্টেশনে এবং 7:30 ট্রেনে রওনা হলো তার গন্তব্য পথে। বেলা 2:30টার সময় গাড়িটা এসে থামলো উদয়পুর স্টেশনে। শহরটা খুব বেশি বড় না হলেও কোনো কিছুরই অভাব নেই সেখানে। একটা প্রথম শ্রেণীর হোটেল থেকে মধ্যাহ্ন ভোজন শেষ করে হীরেন রায় উদয়পুর শহরের বড় রাস্তাটা ধরে এগিয়ে চলল। একজন পথচারীকে জিজ্ঞেস করে হীরেন রায় জানল যে অনুপ কুমারের বাড়িটা আর বেশি দূরে নয়। সম্মুখের দিকে কিছু দূর এগিয়ে গিয়ে ইউক্যালিপটাস গাছওয়ালা যে হলুদ রঙের দোতলা বাড়িটা রয়েছে সেটি অনুপ কুমার চাটুর্যের বাসভবন। বাড়িটার গেটের সম্মুখে এসে হীরেন রায় একটু দাঁড়ালো। সমস্ত বাড়িখানার উপর একবার চোখ বলিয়ে নিয়ে এসে প্রবেশ করলো বাড়িটায়। কলিং বেলে চাপ দেবার পর একটা বেয়ারা বেরিয়ে এসে প্রশ্ন করল, কাকে চাই? অনুপবাবু বাসায় আছেন? আমি একটু দেখা করতে চাই। আপনি কোথা থেকে আসছেন? নিজের নামাঙ্কিত কার্ডখানা বের করে দিল হীরেন রায়। বেয়ারা তাকে ড্রয়িং রুমে বসতে বলে ভিজিটিং কার্ড নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর একজন সুদর্শন যুবক এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। নমস্কার বিনিময়ের পর অনুপ কুমার বলল, কি ব্যাপার ডাক্তার রায়, আপনার কি কোনো ফার্নিচারের দরকার আছে? ফার্নিচার? আশ্চর্য হয়ে যায় হীরেন রায়। হো, আপনি জানেন না বুঝি যে আমার ফার্নিচারের ফার্ম আছে? জেনে সুখী হলাম, কিন্তু আপনার সাথে আমার অন্য বিষয়ে আলাপ আছে মিস্টার চ্যাটার্জি। কি ব্যাপার বলুন তো? আমি একটা খবর নিয়ে এসেছি। আপনি কি আজকাল লাবণ্যর খবর রাখেন না? না, ওর কথা আর বলবেন না ডাক্তার রায়। আপনি ওকে জানলেন কি করে? ঘটনাচক্রে পরিচয় হলো। আমি তার চিকিৎসা করেছি কিনা তাই। ও, অসুখ হয়েছিল বুঝি? সে এখন কোথায়? আমার বাড়িতে। আপনার বাড়িতে? আশ্চর্য, বিলাস কোথায়? তাকে দেখিনি, আমি তাকে চিনি না এবং তিনি কোথায় তাও জানি না। লাবণ্যকে পথে বসিয়ে স্কাউন্ডেলটা বুঝি কেটে পড়েছে? তার সম্বন্ধে আপনি ভালো জানেন, কারণ তিনি ছিলেন আপনার অন্তরঙ্গ বন্ধু।
হ্যাঁ, সে আমার খুবই অন্তরঙ্গ বন্ধু ছিল, কিন্তু সে যে একদিন লাবণ্যকে নিয়ে উধাও হয়ে আমাদের বংশে একটা কলঙ্কের সৃষ্টি করবে, এটা আমি আগে টের পাইনি। আপনি ভুল করছেন মিস্টার চ্যাটার্জি। বিলাস রায়ের মতো লোকের সাথে আপনার ফ্রেন্ডশিপ করা ঠিক হয়নি, এবং তাকে আপনার বাড়িতে যাতায়াত করতে দেওয়া উচিত হয়নি। কেন ডাক্তার রায়? কারণ বিলাস রায় একটি ভদ্রবেশী দুর্বৃত্ত, সমাজের ঘৃণ্যতম গুন্ডা। তা না হলে একটি ভদ্রঘরের মেয়েকে ওরকম সিচুয়েশনে ফেলে সটকে পড়া কোন ভদ্র সন্তানের পক্ষে সম্ভব? ব্যাপার কি ডাক্তার রায়? সব হয়তো আমি জানি নে, তবে যখন থেকে আমি লাবণ্য দেবীর চিকিৎসা করছি তখন থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তার সব কাহিনী আমি বলতে পারি। বলুন, আমাকে শুনতে দিন ডাক্তার রায়। হীরেন রায় ধীরে ধীরে বলে চলল ঘটনাটা। অধমুখে অনুপ কুমার সব শুনে বলল, শুনলাম তো, কিন্তু আমার কাছে কেন এসেছেন ডাক্তার রায়? লাবণ্য দেবীর খবর জানাতে। এখন আপনার উচিত তাকে এখানে নিয়ে আসা। আমার এখানে কেন? সে আমার কে? আপনার সহোদরা, বোন। চুপ করুন ডক্টর রায়। অনুপ কুমারের ফর্সা মুখ আরক্ত হয়ে উঠল। লাবণ্য আমাদের চাটুজ্জে পরিবারের মুখে কালি মেখেই দিয়েছে। ওই বাজে মেয়েটাকে আর কিছুতেই আমরা এ বাড়িতে স্থান দিতে পারবো না। আপনার বাবা বেঁচে থাকলে হয়তো তিনি এতটা কঠোর হতে পারতেন না, কারণ তিনি পিতা। নিশ্চয়ই তিনি কঠোর হতেন, না হলে আমি প্রতিবাদ করতাম। দেখুন, সংসারের সামান্যতম ভুল এরকম হয়েই থাকে। লাবণ্য এখন অনুতপ্ত হয়েছে। ওর এই ছোটখাটো ভুল আপনার ক্ষমা করা উচিত। সে ক্ষমার অযোগ্য। ওর কথা না বলে আপনি অন্য কথা বলুন ডাক্তার রায়। অন্য কথা আমি বলতে আসিনি মিস্টার চ্যাটার্জি। লাবণ্যকে আপনি ঘরে আনুন, পাড়া প্রতিবেশী কেউ জানবে না প্রকৃত ঘটনা। এরপর এখানে না হয় অন্য কোথাও লাবণ্যর একটা বিয়ে দেবেন, তাকে সুখী হতে দিন জীবনে। না, তাকে আমরা ভুলে গিয়েছি। লাবণ্য আমাদের কেউ নয়। হ্যাভ পেশেন্স অ্যান্ড বি কনসিডারেট মিস্টার চ্যাটার্জি। আপনি গো ধরে থাকলে লাবণ্য দাঁড়াবে কোথায়? সেটা আপনি জানেন ভালো। ওর ব্যাপার নিয়ে আপনি কেন ফোকত দালালি করছেন ডক্টর রায়? হোয়াই আর ইউ সো ইন্টারেস্টেড ইন হার? ইন্টারেস্টেড এই জন্য যে আমার ভিতরে হৃদয় বলে একটি বস্তু রয়েছে, যা নাকি আপনার নেই। আপনাকে আমি কোনো কালেই মানুষ বলে বিবেচনা করতে পারবো না মিস্টার চাটুজ্জে। বেশ, না পারুন, আমাকে অমানুষ বলবেন এই তো? তা বলুন, কিন্তু লাবণ্যর জন্য এবারের দ্বার চিরতরে বন্ধ হয়ে গেছে। আপনি যখন এতই মানবতার অধিকারী, তখন ওকে আপনিই গ্রহণ করে ঘর বাঁধুন না মশাই। সব ল্যাটা চুকে যাক। আপনার ইঙ্গিতের ভিতরে কদর্যতার আভাস পাচ্ছি মিস্টার চ্যাটার্জি। আমি চলে যাচ্ছি, তবে মনে রাখবেন আপনার বোনের ভালোর জন্যই আমি অনেকখানি পথ অতিক্রম করে এসেছিলাম। থ্যাংক ইউ ফর দ্য ট্রাভেল। আমিও সুখী হব যদি আপনি মনে রাখেন যে লাবণ্য আমার কেউ নয়। ঘরের আবহাওয়া যেন বিষাক্ত হয়ে উঠেছে। হীরেন রায় আর কাল বিলম্ব না করে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল। তার সমস্ত চিত্ত বিতৃষ্ণা এবং হতাশায় ভরে গেছে। ফাগুনের শান্ত বিজন সন্ধ্যা। ক্ষান্ত কুজনের নিঃসীম ব্যথা বুকে করে ছায়া আসছে ঘনি। দূরের অস্পষ্ট শিরীষ শাখায় মৃদু মর্মস্বরে স্পষ্ট হয়ে উঠেছে দেহাতীতের আগমনী। কার চরণের নূপুর যেন বেজে চলেছে রুনুঝুনু রবে। লাবণ্য চেয়ে রয়েছে বাতায়ন পথে। ছায়ার মতো নিঃশব্দে সন্ধ্যার আঁধার গ্রাস করছে বিশ্ব প্রকৃতিকে। এমনি করেই মানুষ মানুষকে যায় ভুলে। স্মৃতির বেলাভূমিতে নেমে আসে সন্ধ্যা, তারপর অস্পষ্টতার মুখর আবেগ, নিবিড় অন্ধকার। লাবণ্য! হীরেন ডাক্তার পিছন থেকে ডাক দিল। ও দাদা! লাবণ্য ফিরে এলো বাস্তবে। ফেলে আসা স্মৃতির পাতাগুলো আর উল্টানো হলো না। বড় অন্যমনস্ক মনে হচ্ছে তোমাকে লাবণ্য। কই না তো, চেয়ে চেয়ে দেখছিলাম দূরের ওই শিরীষ গাছগুলোকে। চমৎকারভাবে সন্ধ্যা নামছে শিরীষ পাতার ফাঁক দিয়ে। পূরবীর সুরে যেন প্রকৃতির বিদায় বাঁশি বাজছে দাদা। তোমরা কবিদের মতোই অত্যধিক ভাবপ্রবণ, তাই পদে পদে তোমাদের ঠকতে হয় এই বাস্তব পৃথিবীতে।
অবাস্তবতার উদ্যম বেগ রয়েছে কবিদের উড়ন্ত চিন্তা স্রোতে। তোমরা অতি সহজেই গা ভাসিয়ে দাও সেই স্রোতে। তাই তো তোমরা সহজেই প্রতারিত হয়ে থাকো। কাব্যের জন্য জীবন নয় লাবণ্য, বরং আমাদের বাস্তব জীবনটাই এক একটা মহাকাব্য। সেজন্য বলি, অলস চিন্তার জাল বুনো না, নিজের কাব্য রচনা করো জীবনে। চিনতে শেখো নিজকে। নো দাই সেলফ। দাদা, আপনি কি কিছু বলবেন বলে আমাকে ডেকেছিলেন? তাই। এসো, তোমাকে কতগুলো কথা বলবো ভাবছি। একটা ইজি চেয়ারে গা এলিয়ে দিল হিরেন রায়। সম্মুখের টেবিলে জ্বলছে একটা হ্যারিকেন। পাশের চেয়ারটা দেখিয়ে ডাক্তার বলল, বসো লাবণ্য। হাত দুটোকে মাথার পেছনে দিয়ে চোখ বুঝল হিরেন রায়। কিছুক্ষণ পর ঘরের মৌনতা ভেঙে সে বলল, লাবণ্য, তোমাকে একটা আশ্রমে পাঠিয়ে দিই, কি বলো? সেখানে থাকবে আর প্রাণ ভরে ভগবানকে ডাকবে। সে আমি পারবো না। কেন? ভগবানকে ডাকবার বয়স কি আমার হয়েছে বলে আপনার বিশ্বাস দাদা? সব বয়সেই তাকে ডাকা চলে, কিন্তু তবুও বয়সের একটা মর্যাদা আছে। জ্ঞানের পরিধি যেখানে সীমাবদ্ধ, অসীম সেখানে ধরা দেবে কি করে? আসল এবং নকলে অনেক তফাৎ দাদা। ভণ্ডামিকে আমি ঘৃণা করি। জ্ঞান বুদ্ধি দিয়ে যার সত্তাকে উপলব্ধি করব, তাকে চিনব কি করে অজ্ঞান হয়ে? সুন্দরের ধ্যানে যোগিনী হব সেদিনই, যেদিন আমার সকল চাওয়া পাওয়া হবে শেষ। জগতে চাওয়া এবং পাওয়া কোনোদিনই ফুরোবে না লাবণ্য। অনেক চাওয়ার মাঝে একটুখানি পাওয়াই তো ঢের দাদা। এই পাওয়ার জন্যই তো মানব জীবন। বুঝলাম তর্কে তোমাকে হারানো যাবে না, কিন্তু ভেবে দেখো, তোমাকে একদিন এখান থেকে যেতেই হবে। চিরদিন তো আর এখানে থাকতে পারো না। কেন দাদা? জানি আমার আপন দাদাও আমার মুখ দর্শন করতে চান না। আমার সামান্যতম ভুলকে তিনি কোনোদিনই ক্ষমা করতে পারবেন না, কিন্তু তাই বলে কি আপনিও আমাকে তাড়িয়ে দেবেন? লাবণ্যের চোখ অশ্রু সজল হয়ে উঠল। একপাশে মুখ ঘুরিয়ে বুঝিবার সে চেষ্টা করছে অশ্রু গোপন করতে। একটা দীর্ঘশ্বাস মোচন করে ডাক্তার হিরেন রায় বলল, আমি তো তোমাকে জোর করে তাড়াতে চাইছি না লাবণ্য, তবে কথা হলো গিয়ে সমাজের লোকেরা কি ভাববে তাই। সমাজকে আপনি এতই ভয় করেন দাদা? উপায় কি? আমরা সামাজিক জীব বই তো নই। সবচেয়ে বিপদ হয়েছে যে আমি একজন বিপদনী, এবং এর ওপর আমি ডাক্তার। তোমার আমার মাঝে সম্বন্ধ যতই ভালো এবং স্নেহের হোক না কেন, মানুষ চিন্তা করবে অন্যরকম। তা যাক, লোকে যাই বলুক না কেন, আমি সব সহ্য করব। মনে করো আমি তোমার বড় ভাই অনুপদা। গভীর রাত। পাশের ঘরে লাবণ্য সুখ নিদ্রায় চেতনাহীন। তার ঘরের আলো নির্বাপিত হয়েছে অনেকক্ষণ হল। হিরেন রায়ের চোখে ঘুম নেই। তার বুভুক্ষু বিদ্রোহী আত্মা বিভৎস বিভীষিকার মতো জেগে উঠছে রাতের অন্ধকার ফুরে। প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত সেই অশরীরী আত্মা যেন জোর করে হরণ করেছে হিরেন ডাক্তারের স্নায়বিক দুর্বলতা। তার প্রতিটি ধমনীতে রক্তস্রোত দ্রুততর হয়ে উঠল। অস্থির আবেগেই হিরেন ডাক্তার উঠে বসল বিছানার উপর। সমস্ত পৃথিবীর মানুষগুলো যেন তার বিরুদ্ধে বিরাট এক ষড়যন্ত্রে মেতে উঠেছে। শাস্তি সবাইকে মাথা পেতে গ্রহণ করতে হবে। বিচার হয়ে গেছে অনুপ কুমারের। অপমানের প্রকৃষ্ট প্রতিশোধ মৃত্যু। অনুপ কুমারকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু তবুও একটা খবর নেওয়া দরকার। আলো জ্বালিয়ে ফেলল ডাক্তার হিরেন রায়। গুপ্তস্থানে লুকোনো কতগুলো যন্ত্রপাতি বের করে সে তাড়াতাড়ি তারের কানেকশনগুলো সেরে ফেলল। ছোট্ট একটা ট্রান্সমিটার। 25 মাইলের ভিতর খবর পাঠানো চলতে পারে এই যন্ত্র দিয়ে। হিরেন রায় যন্ত্রের সম্মুখে বসে বলতে লাগলো, হ্যালো হ্যালো, রেডিয়েটিং ফ্রম 13.3 কিলোসাইকেল মিডিয়াম ওয়েভ। হ্যালো, অ্যাটেনশন অ্যাটেনশন প্লিজ লিসেন মাই ফ্রেন্ডস। ভাইপার স্পিকিং। ভাইপার, আমি ভাইপার কথা বলছি। তোমাদের উদ্দেশ্যেই আমার সাপ্তাহিক বাণী। উদয়পুর টাউনের অনুপ চ্যাটার্জি সম্বন্ধে খবর নেবে। তার চরিত্র, ব্যবহার এবং গোপন জীবনের খবর আমি চাই। বিলাস রায় বলে তার কোনো বন্ধু ছিল কিনা এবং বর্তমানে সে কোথায়, সব খবর আমাকে জানাবে।
এক সপ্তাহ পর শর্ট ওয়েভে 3.1 কিলো সাইকেলে এই খবরগুলো ট্রান্সমিট করলেই আমি জানতে পারবো। রাত 12টার পর খবর প্রচার করবে, আমি তৈরি থাকব। হঠাৎ লাবণ্যর ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল পাশের ঘরে ডাক্তারের কথাবার্তা। এত রাতে ডাক্তার কার সাথে কথা বলছেন? কান খাড়া করে শুনতে লাগলো লাবণ্য। হিরেন রায় বলে চলেছে, ওকে, মনে থাকে যেন লোক দুটোর নাম অনুপ কুমার চ্যাটার্জি এবং বিলাস রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঠিকমতো টাকা পয়সা পাচ্ছ। আর বিরক্ত করব না, থ্যাংক ইউ বল। পাশের ঘরে আলোর আভাস পাওয়া যাচ্ছে। ডাক্তার তাহলে জেগেই রয়েছেন এবং একাধিক ব্যক্তির সাথে হয়তো আলাপ করছেন। কে এই লোকগুলো? কেন তারা এসেছে ডাক্তারের কাছে? লাবণ্যের চিত্ত সন্দেহের দোলায় দোল খেতে থাকে। ডাক্তার আবার উচ্চারণ করলেন দুটির নাম। আশ্চর্য, এরা যে লাবণ্যর চেনা লোক। একজন লাবণ্যের আপন ভাই, আরেকজন হলো গিয়ে তার। লাবণ্য আর ভাবতে পারে না। ডাক্তারের ওপর এতটা অহেতুক সন্দেহ যেন ছায়া ফেলে এগিয়ে আসছে। কিন্তু ডাক্তার হলেন তার জীবনদাতা, শুধু তাই নয়, আশ্রয়দাতাও বটে। লাবণ্যের জন্যই তিনি নিজে স্বেচ্ছায় গিয়েছিলেন অনুপদার কাছে। অনেক বুঝিয়েও অনুপদাকে কিছুতেই তিনি রাজি করাতে পারলেন না। সমাজত্যাগিনী কলঙ্কিনী বোনকে তিনি আর গ্রহণই করলেন না। স্নেহের দাবি নিয়েও লাবণ্য আজ তার সম্মুখে দাঁড়াতে পারে না। সে আজ অনেক দূরে। না, ডাক্তারের উপর মিথ্যে সন্দেহ করার কোনো যুক্তিই নেই। হয়তো তিনি লাবণ্যর জন্য তার কোনো বন্ধু বান্ধবদের সাহায্য নিচ্ছেন, যাতে করে সে পুনরায় সমাজে ফিরে যেতে পারে। ডাক্তার সত্যি খুব ভালো লোক, তার হৃদয় প্রশস্ত, করুণায় ভরা। কিন্তু হিরেন রায়ের মনে হয়তো কোনো চাপা ব্যথা লুকিয়ে রয়েছে। ভদ্রলোক যেন মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়ে। ডাক্তারের দুঃখ ভাগিনী হবার অধিকার কি লাবণ্যর নেই? কেন থাকবে? লাবণ্য তার কে? আশ্রিতা বই তো আর কেউ নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে লাবণ্য দু চোখ বুঝল। নিঃসীম অন্ধকারের মাঝে ডাক্তারের কথা ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ল। অপর ঘরে দেখা যায় ডাক্তার তার যন্ত্রপাতি গুটিয়ে গুপ্তস্থানে রেখে দিল। আলো স্তিমিত করে দিয়ে সে কিছুক্ষণ পায়চারি করল ঘরের মাঝে। ভারী ভারী দুটো ড্রাইসেল ব্যাটারি একটা বাক্সের মধ্যে লুকিয়ে রেখে সে বিছানায় শুয়ে পড়ল। আলো নিভিয়ে দিয়ে ডাক্তার ভাবছিল অনুপ কুমারের কথা। অপমান। মানুষের ভালো করতে গেলে তো অপমানিত হতে হয়, এটা বুঝি জগতেরই রীতি। অনুপ কুমার সাবধান, ডাক্তার মনে মনে বলে। চা খাওয়া শেষ করে হিরেন রায় বসে ব্রিটিশ মেডিকেল জার্নাল পড়ছিল। তার অখণ্ড মনোযোগে বাধা দিয়ে লাবণ্য বলল, দাদা, চিন্ময় বোসকে আপনি চেনেন? তরিতাহতের মতো চমকে উঠল হিরেন রায়। নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, হঠাৎ তার কথা বলছো কেন লাবণ্য? খুব বড় লোক এবং সদস্যই ব্যক্তি নয় কি দাদা? শুনেছি ভদ্রলোকের নাম বিরাট ধনী এবং গরিবের বন্ধু, কিন্তু ভদ্রলোকের সাথে সাক্ষাৎ পরিচয় নেই। কেন? তার সম্বন্ধে কিছু বলবে নাকি লাবণ্য? কাগজে বেরিয়েছে যে তিনি আজ 5-6 দিন থেকে নিরুদ্দিষ্ট। তাকে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে শহরে খুবই চাঞ্চল্য দেখা দিয়েছে। চাঞ্চল্য না আসাটাই ছিল অস্বাভাবিক। সমাজের মাথাগুলো যখন কাটা পড়ে তখন সামাজিক প্রাণীগুলোর চঞ্চলতা বেড়ে যায়। কাঠামো ভেঙে পড়লে ঘর টেকে না, বেড়া নষ্ট হয়ে গেলে লতাগুলো বারবার সুযোগ থেকে বঞ্চিত হয়। এত বড় একটা নামজাদা লোক হঠাৎ উধাও হয়ে গেলেন, সত্যি খুবই চিন্তার কথা বলতে হবে। দেখি কাগজটা। দৈনিক কাগজটার উপর চোখ বলিয়ে নিয়ে সংবাদপত্রটা টেবিলে রেখে হিরেন রায় বলল, খুবই রহস্যজনক মনে হচ্ছে ব্যাপারটা। যা হোক, এসবের কিনারা করবার কথা পুলিশ ডিপার্টমেন্টের। তুমি মেয়ে ছেলে, এ নিয়ে তোমার মাথা ঘামানো উচিত নয়। হিরেন রায় মনোনিবেশ করল মেডিকেল জার্নালের পাতায়। কটিশন নামে একটা নতুন ওষুধের ক্রিয়া এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। রুমাটিজম রোগের মুখ্য ওষুধ হিসেবে এর স্বীকৃতি মিলেছে। হিরেন রায় গভীর মনোযোগ দিয়ে পড়ে চলল প্রবন্ধটা।
ওসি তারক সান্যাল খুবই ব্যস্ত এবং চিন্তিত হয়ে পড়েছেন। চিন্ময় বোসের আত্মীয় বন্ধুরা থানায় খবর দিয়েছে গতকাল চিন্ময়বাবু 6 দিন আগে প্রতিদিনের মতো তাঁর বিধবাশ্রম পরিদর্শন করতে গিয়েছিলেন রাতের বেলা। সেদিন রাত্রিতে ঘরে না ফেরায় অনেকেই একটু চিন্তিত হয়, কিন্তু এই ভেবে সবাই সান্ত্বনা লাভ করে যে চিন্ময় বোস হয়তো কোনো কাজে কলকাতায় গিয়ে থাকবেন। মাঝে মাঝে কোনো খবর না দিয়ে তিনি কলকাতা গিয়ে থাকেন, একথা আত্মীয়রা জানে। কিন্তু প্রায় 1 সপ্তাহ অতীত হতে চলল চিন্ময়বাবুর কোনো পত্র নেই। খবর নিয়ে জানা গেছে তিনি কলকাতার বাসাবাড়িতে এর মধ্যে একদিনও পদার্পণ করেননি। তারক সান্যাল জানেন চিন্ময়বাবুকে একজন মুখোশধারী বন্দি করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। লোকটা কে এবং তার কি অভিপ্রায় কে জানে। ব্ল্যাকমেলিং করবার জন্য হয়তো চিন্ময় বোসকে বন্দি করা হয়েছে, কিন্তু এই কাজটা কোন দলের সেটাই হলো বড় প্রশ্ন। তারকবাবুর দুর্বৃত্তদের কথা মতো তাদের আড্ডায় হানা দিয়েছিলেন, কিন্তু কাউকে সেখানে পাওয়া যায়নি। ডিআইবি ডিপার্টমেন্টে জানানো হয়েছে ব্যাপারটা। ছদ্মবেশী গোয়েন্দারা খবর সংগ্রহ করবার কাজে নিযুক্ত হয়েছে। এ পর্যন্ত কোনো সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি বা বড় একজন গোয়েন্দার উপর এ কেসের ভার দেওয়া হয়নি। নিরুদ্দিষ্ট চিন্ময় বোসের ব্যাপারটা সত্যি তারকবাবুকে খুবই ভাবিয়ে তুলেছে। এরকম একটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির নিরুদ্দেশ বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে শহরের চারিদিকে। জনগণের কৌতূহলী চোখ স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে থানার একটা বিশিষ্ট কক্ষের দিকে। জানাশোনা লোকেরা চোখের মতো লেগে রয়েছে তারকবাবুর পিছনে। পথে ঘাটে অফিসে বাজারে যেখানেই দেখা হোক না কেন তাদের ওই একই প্রশ্ন, কি ব্যাপার তারকবাবু? চিন্ময় বোস কি খুন হয়েছেন, না তাকে কেউ লুকিয়ে রেখেছে? তারকবাবু ক্ষেত্র বুঝে কাজ করেন। কখনো তিনি গম্ভীর মুখে এড়িয়ে যান প্রশ্ন, কখনো বা মৃদু হেসে জবাব দেন, চেষ্টা হচ্ছে, শিগগিরই খবর জানতে পারবেন আপনারা। আমরা তো আর দৈবজ্ঞ নই যে ঝটাক করে একটা কিছু বলে ফেলবো। হেমশাই পুলিশ লাইন বড় কড়াকড়ি। তারকবাবু যে কোন পথে অগ্রসর হবেন ভেবে পেলেন না। শুরু করতে হবে প্রথম থেকে। সর্বপ্রথম তার আত্মীয় স্বজনদের কাছ থেকে জেরা করে জানতে হবে যে ঘটনার দিন চিন্ময়বাবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করেছেন, কার সাথে কথা বলেছেন এবং কোথায় কোথায় গেছেন। এরপর একবার যেতে হবে তার বিধবাশ্রমে। সত্যিকারের পাপ যেখানে এতদিন লোক চক্ষুর অন্তরালে জমা হয়েছে, সেখানে অবশ্যই যেতে হবে। একজন পাপীর দ্বারা পাপ পাখা মিলতে পারে না। পাপ স্থানে অনেক পুরনো পাপীরই হয়তো সাক্ষাৎ মিলতে পারে। অতএব বিধবাশ্রমে যেতেই হবে তাকে। সেখান থেকে অনেক খবর বের করা যাবে বলে তারক সান্যালের বিশ্বাস। দোতলায় একখানা বড় দালান, চারিদিকে তার একমাথা উঁচু ইটের প্রাচীর। ভেতরে রয়েছে তরিতরকারি ও ফলমূলের বাগান এবং একটা পুকুর। কর্মচারী ও পুরুত ঠাকুরের জন্য কয়েকখানা একতলা ঘর এবং একটা ছোটখাটো মন্দির নিয়ে গড়ে উঠছে বিধবা আশ্রমের প্রসারিত বুক। আত্মীয় স্বজনহীন চিরদুঃখিনী বিধবাদের আশ্রয়স্থান এটি। নিঃসন্তান দারিদ্র্যপীড়িত বিধবারা এখানে আসে জীবনের অনেকখানি বাকি দিনগুলো অতিবাহিত করতে। সাদা ধান পরে হব্বিষ্যান্ন খেয়ে পূজা অর্চনার মাধ্যমে এখানে হয় কামনার মৃত্যু। মানুষ আর মানুষ থাকে না। দেবত্ব প্রাপ্তির পথে বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়া যায় এখানে বাস করলে। এই হলো সাধারণ মানুষের ধারণা। বাচাল লোকের মুখে কথা আটকায় না, তাদের চিন্তাধারাও আবার অন্যরকম। জিজ্ঞেস করলে জবাব দেয়, ওটা বাবা আশ্রম নয় আর কিছু। অসৎ লোকেরা আবার 2 ডিগ্রি ওপরে চলে, তাদের বলতে শোনা যায়, আশ্রম না ঘোড়ার ডিম, ওটি হলো মেয়ে ধরা ফাঁদ, দাদা কলির বৃন্দাবন। চিন্তক যারা তারা সবাই সাধারণের কাছে পাগল। এই পাগলদের বলতে শোনা যায়, দেবতা হওয়া যদি অতই সহজ হতো রে ভাই, তাহলে আমিও আদা জল খেয়ে লেগে যেতাম। সব মানুষই যদি কামনাকে বশ করে দেবতা হতে পারে, তাহলে স্বর্গের দেবদেবীরা কি বসে বসে ডিম পারবে না ভ্যারেন্ডা ফ্রাই করবে? আসল কথা রিপিগুলো আমাদের কাছে বলেই না আমরা মানুষ। যদি না থাকতো বা অতি সহজে এদের পাল্লা থেকে সটকে পড়তে পারতাম, তাহলে তো আর আমি থাকতাম না, হতাম হয়তো একটা দেবতা অথবা একটা মহাপুরুষ।
মহাপুরুষের সংখ্যা অনেক কম, তাই না তারা মহাপুরুষ? বেশি হলেই বিপদ হতো, সবাই সাধারণ পুরুষ হয়ে যেতেন। অন্যে যা কিছুই ভাবুক না কেন, সাধারণ মানুষের যেখানে আপত্তি নেই বা যে প্রতিষ্ঠান সামাজিক কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে বলে সবার বিশ্বাস, সেটা শত্রুর মুখে ছাই ফেলে আপন গৌরবে এগিয়ে চলে জনসেবার জন্য। চিন্ময় বোসের স্ত্রীর নামে তৈরি সরলাময়ী বিধবাশ্রম এমনই একটি সমাজসেবার প্রতিষ্ঠান। বিধবা আশ্রমের ঘরে ঘরে আলো জ্বলেছে। খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে সবাই যে যার ঘরে বসে ধর্মগ্রন্থ পাঠ করছে। যারা অশিক্ষিতা তারা উপস্থিত হয়েছে লেখাপড়া জানা বোন বা দিদির ঘরে। এখানে কিছুক্ষণ রামায়ণ ও গীতা পাঠ শুনে মনটাকে বিশুদ্ধ করবার পর তারা শয্যা নেবে ঘুমের আশায়। রাত বাড়ার সাথে সাথে একটা দুটো করে আলো নিভতে শুরু করলো। এমনি করে সব ঘরের আলো গেল নিভে। শুধু একটি ঘরের ক্ষীণ দ্বীপ তখনও আলো ছড়াচ্ছিল সাধ্যানুসারে। এ ঘরের আলোকটাও নিভে গেল এক সময়। বাইরে জমাট অন্ধকার। ঘরের দরজা খুলে একটি নারী মূর্তি এগিয়ে চলল বারান্দা ধরে। কিছুক্ষণ চুপিসারে এগিয়ে চলবার পর সে বিধবা আশ্রমের তরিতরকারির বাগানে এসে হাজির হল। বাগানের পাশ দিয়ে একটা পায়ে চলা পথ গেছে পুকুর পাড়ে। পুকুরটি পেরিয়ে গেল সেই নারী মূর্তি। সচকিত তার চোখ এবং কান, পায়ে তার সন্ত্রস্ত গতি। মন্দিরের কাছে এসে নারী মূর্তি থমকে দাঁড়ালো। দেখল মন্দিরে প্রদীপ জ্বলছে। খোলা দরজা দিয়ে শুধু দেবতার পাষাণ মূর্তি দেখা যাচ্ছে। ঠাকুর হয়তো ফিরে গেছেন তার ঘরে অনেক আগে। ঠুক ঠুক ঠুক। পূজারীর ঘরের দরজায় কোমল হাতের আঘাত পড়ল। কোনো জবাব নেই। নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে ধবধবে সাদা শাড়ি পরা পেতনির মতো। গভীর রাতে কেউ তাকে দেখলে অবশ্যই চেঁচিয়ে উঠবে। আবার করাঘাত। ঠাকুর বলে উঠল ভিতর থেকে, কে কে গো তুমি? দরজার ফাঁকে মুখ দিয়ে নারী মূর্তি বলল, আমি। ও সাবিত্রী, সাবি এসেছ? একটু দাঁড়াও লক্ষ্মী, খুলছি দরজাটা। প্রদীপ ছেলে আলোটাকে একটু স্তিমিত করে দিয়ে আচার্য বলল, এসো সাবি। আচার্য তার বুকের উপর অনুভব করল একটি জীবন্ত মানুষের উষ্ণ নিঃশ্বাসের তাপ। তার আমের আটির মতো চিবুকটা স্পর্শ করল একটি নারীর ললাট। সাত্ত্বিক মানুষটার দেহে যেন ইলেকট্রিক চেয়ারের বৈদ্যুতিক প্রবাহ বইতে শুরু করেছে। সে অনুভব করল তরুণী বিধবা যেন ফুঁপিয়ে কাঁদছে। তুমি কাঁদছো সাবি, কেন বলো তো? বলে আচার্য তার আলিঙ্গন আরো দৃঢ় করল। আমি সাবি নই ঠাকুর, আমি আমি মেয়েটার কথা যেন বেরোবার পথ পায় না। ঠোঁটের সম্মুখে সে অনুভব করল আচার্যের মোটা সুতোর পৈতেটা। আচার্যের মুখে কে যেন এক পোচড়া কালো পোস্টার কালি মেখে দিল। শিথিল হয়ে এলো তার বাহু। ভয় পাওয়া কুকুরের লেজের মতো নিম্নগামী হলো তার হাত দুটো। নারীর ক্রন্দনমুখর মুখের দিকে ভালো করে তাকিয়ে আচার্য বলল, তুমি চারুবালা, এত রাতে কেন মা? কাঁদছো কেন? প্রদীপের পোলতেটা একটু উস্কিয়ে দিয়ে তক্তপোষের উপর বসে পড়ল আচার্য। তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক হয়ে এসেছে। হাতুড়ি পেটার শব্দটা থেমে গেছে। ঘাম দিয়ে যেন ছেড়ে গেল ম্যালেরিয়া জ্বর। আচার্য বলল, চারু, তুমি কাঁদছো কেন মা? বলো কি তোমার দুঃখ? বসো ওই আসনটায়। ঠাকুর, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে কেন মা? কি তোমার দুঃখ চারু? ঠাকুর, ওনার নাকি কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমার কি হবে ঠাকুর? আমাদের কর্তা ঠাকুরের কথা বলছো তো? তার খবর অবশ্যই নেই, কিন্তু আমার মনে হচ্ছে তিনি হয়তো ফিরে আসবেনই। 7 দিন হয়ে গেল ঠাকুর, কই তিনি তো ফিরলেন না। এখন আমার কি হবে? সবার যা হবে তোমারও তাই হবে, ভাব নাকি?
আশ্রম যেমন চলছিল ঠিক তেমনই চলবে। কর্তা ঠাকুরের অবর্তমানে কি আশ্রম বন্ধ হয়ে যাবে ভেবেছ? তা নয়, আশ্রমকে চালাবার জন্য তিনি অনেক টাকা রেখে গেছেন। কিন্তু ঠাকুর, আমার কি গতি হবে আমার সন্তানের? সন্তান? আজ যে আর আমি মুখ বুঝে সহ্য করতে পারি না ঠাকুর। আমি যে মা হতে চলেছি, আমার জন্য আমি ভাবিনি। ভাবনা আমার যত কিছু ওই কর্তা ঠাকুরের ভাবি সন্তানের জন্য। আমি যার জননী, যে সন্তানের শিরায় শিরায় বইছে কর্তা ঠাকুরের পবিত্র রক্ত, সে কি একজন সাধারণ ছেলের মতো মানুষ হতে পারে? কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে আচার্য চিন্তা করল অনেক কথা। পাপীর প্রতিষ্ঠিত বিধবা আশ্রমের পাপ সবাইকে গিলে ফেলেছে। বৈদিক যুগের সামগানে মুখর আশ্রমের আশা নিয়ে সে পদার্পণ করেছে এখানে। তার সে আশায় ঘুরে বালি হয়ে যায় সেদিন সে সম্মুখভাবে বুঝতে পারে এর পরিবেশকে। পাপের অক্টোপাসে জড়িয়ে পড়েছে সবাই, আচার্যও বাদ যায়নি। সারা জীবনের কঠোর সংযম, ব্রহ্মচারীর ব্রহ্মচর্য সবকিছুর সমাধি হয়েছে এখানে। অমৃতের ভাণ্ড মুখে তুলে ধরেছেন স্বয়ং কর্তা ঠাকুর, আশ্রমের প্রতিষ্ঠাতা। আচার্য বোঝে ইহকাল তার ঝরঝরে না হলেও পরকাল ফর্সা হয়েছে অনেক আগেই। পরকালের ঘড়িতে ভগবান যে ঘণ্টা বাজিয়ে রেখেছেন কে জানে। দীর্ঘশ্বাস ছেড়ে আচার্য বলল, শোনো চারুবালা, তোমাকে একটা উপায় বলে দিতে পারি। বলুন ঠাকুর, আমাকে শান্তি বাণী শোনান। জগৎটা বড়ই বিচিত্র চারুবালা। এ আশ্রমে এসে আমি গীতার শ্লোক ভুলে গেছি। ভগবানের পূজা এখানে হয় না, হয় শুধু কামনা এবং দেহের পুজো। এ সত্য শুধু আমি নই, বরং তোমরা সবাই উপলব্ধি করতে পেরেছ। দারিদ্র এবং সামাজিক অনুশাসনের জন্য সবকিছু পাপকে মুখ বুজে হজম করতে হয়। সংসারে তোমাদের দাঁড়াবার স্থান নেই, তোমরা অসহায়, তাই সকল ব্যভিচারকে তোমরা প্রশ্রয় দিতে বাধ্য। তোমার এখন চিকিৎসা করা দরকার। চিকিৎসা? হ্যাঁ, সন্তান সম্ভব হওয়া একটা রোগ। এ রোগে আশ্রমবাসিনীরা প্রায় ভুগে থাকে এবং এর চিকিৎসা আমাকেই করতে হয়। ভালো দেশি ওষুধ আমার তৈরি করা রয়েছে। কর্তা ঠাকুরের আদেশে আমি অনেকের চিকিৎসা করেছি এবং তাদের রোগও নিরাময় করেছি। তোমার সন্তানকে নষ্ট করে দেবে আমার ওষুধ। তুমি রাজি আছো? না ঠাকুর, সে আমি পারবো না। জীব হত্যা মহাপাপ। মা হয়ে আমি সন্তানকে মেরে ফেলবো কোন সাহসে, কোন আশায়? তা না হলে ভুল করবে চারুবালা। না ঠাকুর, ভুল আমি করিনি। কর্তা ঠাকুর আমাকে আশ্বাস দিয়েছেন যে তিনি আমাকে বিয়ে করবেন। ওরকম আশ্বাস তিনি সবাইকেই দিয়েছেন চারুবালা। আবার সময় মতো ডাক পড়েছে এই অধমের। কেন জানো? চিকিৎসা করবার জন্য। সে আমি পারবো না ঠাকুর, আমি অপেক্ষা করব, দেখি কবে তিনি ফিরে আসেন। চারুবালা দ্বারপথে এগিয়ে চলল। শোনো চারুবালা। কি বলছেন? তখনকার সেই ব্যাপারটাকে সাময়িক উত্তেজনা বলে ভুল করো না। তোমার মতো এমনি যারা রোগে ভোগে তারা সব সময় আসে আমার কাছে। আমি সবাইকে মেয়ের মতো স্নেহ করি। তাদের ব্যথা ভরা অন্তর সান্ত্বনা খুঁজে পায় আমার স্নেহান্ধ বুকের মাঝে। চারুবালা আর দাঁড়াল না, সে মিশে গেল অন্ধকারে। তাকে বাইরে আসতে দেখে একটা কালো মূর্তি আত্মগোপন করল মন্দিরের একটি পিলারের অন্তরালে। মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছে চারুবালা। খোলা দরজা দিয়ে দেখা যায় দেবতার প্রসন্ন হাসি মুখ। প্রদীপের আলোকে পাষাণ দেবতার কালো দেহ চকচক করছে। চারুবালা মন্ত্রমুগ্ধের মতো মন্দিরে প্রবেশ করল। ওগো দেবতা, ওই পাষাণের মতোই কি তোমার বুক? একবার বলে দাও প্রভু, কোথায় সে? আবেগময় কণ্ঠে চারুবালা মাথা খুঁড়তে লাগলো দেবতার চরণে। ফিসফিস করে চারুবালা বলছে, প্রভু বলো সে ফিরবে কিনা। আমি এখন কি করব প্রভু? তুমি কি জানো না আমার ব্যথা?
ভাষণ দেবতার চেতনা থাকতে পারে না চারুবালা। ওই পাথরের দেবতা তো দূরের কথা, তার ভাস্করও বলতে পারবে না চিন্ময় বসাজ কোথায়। চারুবালা তাকিয়ে দেখে অস্পষ্ট আলোকে দাঁড়িয়ে রয়েছে একটি মুখোশ পরা কৃষ্ণ মূর্তি। ভয় পেও না চারুবালা, আমি তোমার বন্ধু। দেবতার পায়ে মাথা খুঁড়ে মরলেও দেবতা কিছু করতে পারবে না, কারণ তার কোনো শক্তি নেই। সে মানুষেরই হাতে গড়া একটা পুতুল মাত্র। তোমরা আত্মাকে অনেক ছোট করেছো এই আশ্রমে বাস করে। পাপের পয়রবি করে তোমরা আত্মিক বল হারিয়ে ফেলেছ। তাই তোমরা শক্তি কামনা করো দেবতার কাছ থেকে। ভয় নেই, তুমি ঘরে ফিরে যাও। ব্যবস্থা একটা তোমার হবে এবং তুমি সুখী হবে জীবনে। বিশ্বাস করতে পারো তুমি আমার আশ্বাসকে। কে আপনি? আমি পরিচয়হীন, কাজের মাঝেই আমার পরিচয় পাবে। মন্দিরের দ্বার প্রান্ত হতে সরে দাঁড়ালো সেই দীর্ঘদেহী কৃষ্ণমূর্তি। চারুবালা মন্দিরের বারান্দায় এসে দেখল বিশ্ব প্রকৃতিতে শুধু সেই বুঝি একা রয়েছে জেগে। কৃষ্ণমূর্তি কখন জানি নিবিড় অন্ধকারে মিশে গেছে। এতক্ষণ শুনছিলেন কুয়াশার লেখা মৃত্যুকামী ভাইপারের প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।